আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে সরকার, অভিযোগ জামায়াতের। সংসদ থেকে ওয়াকআউট, মক্কা জোট ইতিবাচক বললেন পররাষ্ট্রমন্ত্রী। নিজ গ্রামে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত 9 প্রবাসীর মরদেহ। 10টায় অনুষ্ঠিত হবে জানাজা, এলাকায় শোকের মাতম। এবং চাঁপাইনবাবগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আশঙ্কাজনক হারে বাড়ছে রোগী, মশক নিধনে কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রজনী রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াত ইসলামী। দিনের কর্মসূচি অনুযায়ী আইন প্রণয়ন কার্যবলী পর্বে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, দেশ জুড়ে লোডশেডিং ও ভূতুড়ে বিলে বিপর্যস্ত সাধারণ মানুষ। গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেক কলকারখানা বন্ধ হয়েছে, এতে অনেকেই বেকার হয়েছেন। সংকট মোচনের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। সরকার গণভোটের রায় বাস্তবায়ন করেনি। এসব বাদ দিয়ে সংসদে আলোচনা অর্থহীন। পরে ব্রিফিংয়ে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, বিরোধী দলের প্রতি সরকারের আচরণ আওয়ামী লীগের চেয়েও খারাপ। জনগণের সাথে যে বিট্রাল, এটা আমরা শরিক হতে চাই না। আমরা আগেও প্রটেস্ট করেছি জনগণের জন্য, আজকেও জনগণের স্বার্থে আমরা এই বিলে কোনো ধরনের ডিসকাশন, হিয়ারিং বা কোনো কিছুতে আমরা পার্টিসিপেট না করে আমরা আজকে বয়কট করে আসছি এবং আমরা বলেছি এই বিলকে আমরা শুনব না, এই বিলকে আমরা আলোচনায় যাব না, এই বিলকে আমরা শতভাগ প্রত্যাখ্যান করছি। এদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা বলেন। আর সৌদি, পাকিস্তান, তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন বিজন কুমার। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্রনীতি ও আগামী দিনের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়। শুভকামনা ব্যক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে দেশে খুন, ছিনতাই ও মব অনেকটাই কমেছে। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরেন। খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা, বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে। মাননীয় স্পিকার, দলীয় ভিত্তিতে নিয়োগের তদন্ত চলছে উল্লেখ করে লুট হওয়া অস্ত্র উদ্ধারের কথাও জানান তিনি। দলীয় ভিত্তিক নিয়োগ যেটা বিগত ফ্যাসিবাদী সরকারের সময় হয়েছে, সেজন্য আমরা তদন্ত পরিচালনা করছি। সেটা উদ্ধারের জন্য, লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেয়া হয়েছে। সব বাহিনী মিলিয়ে তারা তৎপরতা চালাচ্ছে। আশা করি আমরা সকল লুট করা অস্ত্র যেগুলো কারাগার থেকে হয়েছে বা অন্য জায়গা থেকে হয়েছে, এগুলো উদ্ধার করতে পারবো। এদিকে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি, পাকিস্তান, তুরস্কের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে যোগদানের আহ্বান জানালে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি অতি ব্যয় রোধে মেট্রো রেল প্রকল্পের ব্যয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানান। এবং সেগুলো যথাসম্ভব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে কোনো রকম অতি ব্যয়ের সুযোগ না রেখেই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
নির্বাচনের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশ পুনর্গঠনে সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। এই জন্য সব রাজনৈতিক জোট ও পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ধৈর্য ধরে কাজ করার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। প্রতিশ্রুতি তার আলোকে সারা দেশের মানুষের জন্য আপনারা দেখেছেন যে কিছু কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এই কর্মসূচিগুলি যুগান্তকারী হবে। এগুলো যখন যথাযথভাবে কার্যকর হবে তখন অনেক মানুষের অনেক সমস্যার সমাধান হবে। সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় আগুনে নিহত 7 জনের মরদেহ নওগাঁর আত্রাই পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রায় পৌঁছায়। মরদেহগুলো আত্রায় পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। এক নজর দেখতে আত্রাই থানা কম্পাউন্ডে রাত থেকেই ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। সকাল 10টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করা হবে। চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মশক নিধন কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। এদিকে জেলা হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ডেঙ্গু কর্নার। চিকিৎসক সংকটের মধ্যেও পর্যাপ্ত সেবা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 58 জন রোগী। এর মধ্যে 31 জন পুরুষ, 19 জন নারী এবং 8 জন শিশু। পৌর এলাকার হুজরাপুর, বালুবাগান, পিটিআই, মসজিদপাড়া ও আলীনগরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। মশক নিধনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ জানান স্থানীয়রা। 7 দিন হলো উন্নতি হয়েছে, কিন্তু একটু দুর্বল আছে, মুখে খেতে পারছে না। ডেঙ্গুর জ্বর পজিটিভ হওয়ার কারণে গত 4 দিন যাবত এখানে ভর্তি হয়ে আছি। আমার ফুসফুসের সমস্যা আছে। রোগীর সেবা ভালোই হচ্ছে, ডাক্তার অনেক নার্স গেলেও ভালো। আমার রাস্তা 3 দিন হয়েছে, চিকিৎসা ভালোই, খারাপ না। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি এবং সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগ শনাক্তের ক্ষেত্রে যে কিটগুলো প্রয়োজন, NS1, IgG এবং IgM, সেগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে এবং ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে যে লজিস্টিক্স দরকার, বিভিন্ন ধরনের ফ্লুইড এবং মেডিসিন, সেগুলো আমাদের পর্যাপ্ত আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত ও নিয়মিত মশক নিধন অভিযান জোরদার করা জোর দাবি জেলাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের আকাল চলছে। কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে চরম হতাশায় দিন কাটছে পটুয়াখালীর লক্ষাধিক জেলে এবং ব্যবসায়ী। মহাজনী দাদন সহ ঋণের টাকা পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। সোহাগ রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত 30 জুলাই। এখন চলছে ইলিশের ভরা মৌসুম। আগস্টের শুরু থেকেই ইলিশ শিকারের ট্রলার নিয়ে দল বেঁধে সাগরে যাচ্ছেন পটুয়াখালীর জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার 2 সপ্তাহের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে অধিকাংশ জেলেই ট্রলারের তেল ও শ্রমিক খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। অনেকে গেল 2-3 দিন সাগরে নামছেন না। অর্থাভাবে দিন কাটছে তাদের। সাগরে মাছ না পেয়ে মহাজনী দাদন সহ ঋণের টাকা পরিশোধের চাপে হয়ে পড়েছেন দিশেহারা। জাল ফালাইলে মাছ তেমন একটা হয় না, আমরা খাইয়ে খিস্ত মনে করেন সময় থাকতে পারি না। মৌসুমের ভিতরে মাছ আনাজ কম, মানুষজন নিয়ে চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। মাছ আনাজ কোনোই নাই, আমাকে অবস্থা খুবই খারাপ। 5-7 জন মানুষ লইয়া প্রায় 3-4 লাখ টাকা ঋণ হয়ে গেছি। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ইলিশের প্রজনন বাধাগ্রস্ত হওয়ায় ইলিশের আকাল বলে জানায় মৎস্য বিভাগ। বৈশ্বিক আবহাওয়া একটা পরিবর্তন, আমাদের নদীগুলো ভরাট হয়ে গেছে। এই নদীর যে মাইগ্রেটরি পথ যে ইলিশের, সেই পথটাকে আমাদেরকে খনন পূর্বক আমাদের সেই পথটাকে ক্লিন করতে হবে।
এবং আমাদের আরো মেগা মেগা প্রকল্প এই খাতে নেওয়া দরকার ইলিশের উৎপাদন বাড়াতে হলে। আশা করি বৃষ্টি হলে মাছের উৎপাদন বাড়বে। উপকূলের হাজারো জেলের জীবিকা রক্ষায় সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে মৎস্য বিভাগ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। রাজধানীর বাজারে একদিকে বাড়ছে চিনি ও খোলা ভোজ্য তেলের দাম, অন্যদিকে বাজারে কমেছে বোতলজাত ভোজ্য তেলের সরবরাহ সংকটের খোলা চিনির দাম বেড়েছে প্রায় 15 টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে কেজি প্রতি 115 থেকে 120 টাকায়। সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও বেশ কয়েকটি সবজি এখনও কেজি প্রতি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর মাছ ও ডিমের বাজার এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। দর্শক, রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, রাজধানীর সাপ্তাহিক বাজার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। আজ শুক্রবার, সপ্তাহের ছুটির দিন, এবং ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে আসলে অনেকটা ক্রেতামুখী হয়ে ওঠে। আজকের বাজারটিতে প্রায় ঘুরে যতগুলো ব্যবসায়ীর সাথে কথা বলেছি, বিশেষ করে প্রথমেই যদি আপনাকে বলি চিনির কথাটি, চিনির কিন্তু আপনার হলো যে সরবরাহ সেটি অনেকটা কম থাকার কারণে আপনার চিনির দামটা প্রতি কেজিতে 10 টাকা বেড়েছে। অর্থাৎ বর্তমান বাজারে সবজির আপনার চিনির দাম 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এটির দাম ছিল 110 টাকা। এবং সয়াবিন তেলের যে বোতলজাত সয়াবিন তেল সেটির সরবরাহ কিছুটা কম, এবং খোলা সয়াবিনের যেটি রয়েছে সেটি 183 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এটির দাম অপরিবর্তিত। এবং পাম অয়েল যে তেলটি রয়েছে সেটির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, আপনার হলো যে এটি বাজারে বিক্রি হচ্ছে 180 টাকায়, এটির দাম ছিল 177 টাকা, অর্থাৎ প্রতি কেজিতে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এ পর্যায়ে যদি আপনাকে একটু সবজির বাজারের চিত্রটি বলি, সবজির বাজারের চিত্রটি এখনও কিন্তু অধিকাংশ সবজি 80 থেকে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটার জায়গা থেকে তারা যেটি বলছেন যে এটি কিন্তু মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে, এবং সেটি কিন্তু অনেকটা সাংসারিক খরচের চাপ বাড়াচ্ছে, এবং সেই ক্ষেত্রে সবজির দাম তারা 40 থেকে 50 টাকার মধ্যে চান। আজকের বাজারে পটল প্রতি কেজি 60 টাকা বিক্রি হচ্ছে, এটির দাম ছিল 80 টাকা। করল্লা 80 টাকা ছিল, বর্তমান 80 টাকা এবং 100 টাকা এইভাবেই বিক্রি হচ্ছে। এবং মুরগির বাজারের কথাটি রজনী যদি আপনাকে বলি, আজকের বাজারে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং অন্যান্য সোনালী মুরগির দাম সেটিও প্রায় 300-র উপরে ছাড়িয়ে গেছে। অর্থাৎ বাজারের যে চিত্রটি এখনও কিন্তু মানুষের স্বস্তির মধ্যে আসেনি। রজনী, শুক্রবারের বাজার পরিস্থিতি ছিল এমনই আসলে। ধন্যবাদ ইজর আপনাকে। প্রতি বছর বর্ষা এলেই কুয়াকাটা সমুদ্র সৈকতে শুরু হয় ভাঙন। গত 2 দশকে সমুদ্রের গর্ভে বিলীন হয়েছে প্রায় 1 কিলোমিটার এলাকা। পর্যটক ও স্থানীয়রা বলছেন, ভাঙনে হারিয়ে যাচ্ছে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। স্থায়ী ও পরিবেশ বান্ধব বাঁধ নির্মাণের দাবি জানান তারা। গৌতম চন্দ্র হালদারের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি মিন্তি মনোয়ারা। 1998 সালে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে সরকার। তখন সৈকতের দৈর্ঘ্য ছিল 18 কিলোমিটার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 29 কিলোমিটার। তবে প্রস্থে উল্টো চিত্র। প্রতি বছর ঝড় ও জলোচ্ছ্বাসে বালুক হয়ে সংকুচিত হচ্ছে সৈকত। গত 10 বছরে বিলীন হয়েছে নারিকেল বাগান, পূর্বের ঝাউ বাগান, স্থানীয় সরকার বিভাগের গেস্ট হাউস, ডিসি পার্কের একাংশ, হোটেল, মোটেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও বিলীন হয়েছে ফসলি জমি সহ বসত ভিটা। সমুদ্র আরো অনেক দূরে ছিল, কিন্তু এটা প্রতিনিয়ত আরো নিকটবর্তী হচ্ছে, সো বাঁধের কাছাকাছি চলে আসছে। স্থানীয়দের দাবি, গত 40 থেকে 50 বছরে সমুদ্র প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ভেতরের দিকে এগিয়ে এসেছে। একসময় সৈকতে ছিল বড় বড় বালুর টেক ও বিস্তীর্ণ জঙ্গল। এখন সে সমুদ্র এসে পৌঁছেছে লোকালয়ের একেবারেই কাছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনার যে বালিখননের যে সমস্যাটা চলতেছে, সেই বালিখননের কারণে বিলুপ্তি হয়ে যায়। সাগরের যে উত্তাল ঢেউয়ের রীতিমতো তাণ্ডব চলছে, যার কারণে দীর্ঘ 0 পয়েন্ট থেকে 2 দিকে অন্তত 3-4 কিলোমিটার এলাকার প্রায় 20 থেকে 30 ফুট প্রস্থ সাগরে ভেসে গেছে। বালু ক্ষয় ক্রমশ বাড়ছে।
ভাঙনের কারণে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমাদের কুয়াকাটার মেইন রোড যেটা ছিল অলরেডি সেটা ব্রোকেন হয়েছে, সেটা মেরামতের একটা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটা পরিকল্পিতভাবে। দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য 2024 সালে 759 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকায় আপাতত জরুরি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে জিও টিউব দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ভাঙন প্রতিরোধের জন্য 2024 সনে 759 কোটি টাকার একটা ডিপিপি প্ল্যানিং কমিশনে দাখিল করা হয়েছে। আবার নতুন করেও সাবমিট করার জন্য আমরা চেষ্টা করতেছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুয়াকাটার অস্তিত্ব ও সৌন্দর্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, ধর্মনগর ও কালীবাড়ি পদ্মবিল এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর। বর্ষায় প্রাকৃতিকভাবে ফোটা হাজারো পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত প্রকৃতিপ্রেমী ছুটে আসছেন এখানে। থই থই পানিতে দর্শনার্থীরা ডিঙি নৌকায় চড়ে পদ্মের অপার সৌন্দর্যের মাঝে প্রশান্তি খুঁজে নেন। মোশাররফ হোসেন কবিরের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বিলজুড়ে গোলাপি আর সাদা পদ্মের মেলা, সঙ্গে চারপাশে শান্ত সুবিন্যস্ত সবুজের সমারোহ। বর্ষা আর শরতের এই দিনগুলোতে প্রকৃতির এক অপরূপ সাজে সেজেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মধ্যবর্তী ধর্মনগর কালীবাড়ির পদ্মবিল। প্রায় 100 একর জায়গা জুড়ে বিস্তৃত এ বিলে আষাঢ় থেকে কার্তিক প্রায় 5 মাস ধরে থাকে পদ্ম ফুলের এই ঝলমলে উপস্থিতি। পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে প্রকৃতির এই নিবিড় ছোঁয়া পেতে প্রতিদিন ভিড় করছেন সব বয়সী মানুষ। অনেক দর্শনার্থীরা ডিঙ্গি নৌকায় ঘুরে উপভোগ করেন বিলের সৌন্দর্য। অসাধারণ এখানে একটা ভিউ, চতুর্পাশে যেন পদ্মে ভরপুর, একদম অনেক সুন্দর লাগলো, উপভোগ করলাম, খুব ভালো লাগলো। পদ্মবিলে এসে নৌকা দিয়ে অনেকক্ষণ ঘুরলাম, তো অনেক ফুল দেখলাম, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান দর্শনার্থীরা। এখানে আসার রাস্তাটা একটু ভাঙা, ওয়াশরুমের ব্যবস্থা যদি হতো তাহলে ফ্যামিলি নিয়ে আসা যেত। বসার মতো একটা স্পেস নাই, দর্শনযাত্রীরা ছিঁড়ে নিয়ে ফেলার কারণে এটা আসলে সৌন্দর্যটা কমে যায়। বিলের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। প্রয়োজনীয় চেঞ্জিং বা স্যানিটেশনের জন্য ব্যবস্থা এই জেলা প্রশাসকের সাথে কথা বলে আমরা দর্শনার্থীদের সুবিধার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সুপরিকল্পিত উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন আর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ধর্মনগর কালীবাড়ির পদ্মবিল হয়ে উঠতে পারে অন্যতম আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বৃক্ষরোপণের সাজাই দিয়ে সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে জাসাস পিরোজপুরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন হয়েছে শহরের একটি গেস্ট হাউসের কনফারেন্স রুমে। নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্র দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজ। গাজীপুরে কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। কুষ্টিয়ার কুমারখালীতে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে। সিরাজগঞ্জে বিভিন্ন সড়ক মহাসড়কে ট্রাফিক ব্যবস্থার ঘাটতি ও যত্রতত্র যানবাহন চলাচলের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এবং দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 2026 এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের মাসিক সভায় আইনশৃঙ্খলা ও বোরো ধান চাষে সার ও কীটনাশক সঠিকভাবে বিতরণ নিয়ে আলোচনা সভা হয়েছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের বাঘা গ্রামে ৩৬ বিঘা ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বর্তমান কমিটির সদস্যরা। ময়মনসিংহে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও নজরুল স্মৃতি কেন্দ্রে যথাযথ মর্যাদায় জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ফুলের শুভেচ্ছা সহ উৎসবমুখর পরিবেশে গণসংবর্ধনা দেওয়া হয়েছে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু ও সদস্যদের। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একে ভুতুরে ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে এবং জেনারেল ম্যানেজারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ গ্রাহকরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ২টি ভোটার এলাকায় ভাগ করে একটি ভোট কেন্দ্র ভোটারবিহীন দুর্গম চরে স্থানান্তরের প্রতিবাদে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভোটাররা। ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় নরসিংদীর পলাশ উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে আনন্দ মিছিল হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে বরাটি নর্দানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণের উপর শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। 11 বছর পর নেপালে বড় দুর্যোগ। অধিবেশনের শুরুতেই হট্টগোল, রাতে বিরোধী দলের ওয়াকআউট। ৬২ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত, বেড়েছে লোডশেডিং। দৈনিক ইত্তেফাক। নেপালে বিভীষিকা, নিহত ৪০০ ছুঁই। মুহূর্তেই পানি কাদায় তলিয়ে গেল গ্রামের বড় গ্রাম। ৫১৭ বিদেশি সহ নিখোঁজ প্রায় ১৪০০। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল, ১৪ মিনিট অচলাবস্থা। সমকাল শিরোনাম করেছে, আইন শৃঙ্খলা দেখার দায় ৩৩ মন্ত্রী প্রতিমন্ত্রী হুইপ। নিহত বেড়ে ৪০০, নিখোঁজ হাজারো। বাংলাদেশ প্রতিদিন। হরপা বানে লন্ড ভণ্ড নেপাল। সংকটের সঠিক কারণ জনগণকে জানান, সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে, নেপালে কাদার সুনামি, ৩৮৯ জনের প্রাণহানি, ৭০০ পর্যটক সহ নিখোঁজ ১৫০০। সংসদে ৩ বিল উত্থাপন, শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট। আমার দেশ। সংসদে পররাষ্ট্রমন্ত্রী, মক্কা চুক্তি অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের অবকাশ নেই। নেপালে ভয়াবহ হিমবাহ ধসে বিপুল প্রাণহানি। প্রথম দিনেই সংসদ উত্তপ্ত, বিরোধী দলের ওয়াকআউট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে সরকার, অভিযোগ জামায়াতের। সংসদ থেকে ওয়াকআউট, মক্কা জোট ইতিবাচক বললেন পররাষ্ট্রমন্ত্রী। নিজ গ্রামে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ। 10টায় অনুষ্ঠিত হবে জানাজা, এলাকায় শোকের মাতম। এবং চাঁপাইনবাবগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আশঙ্কাজনক হারে বাড়ছে রোগী। মশক নিধনে কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুরে 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।